বন্যার জলে প্লাবিত চর চন্দনা গ্রাম, একটি উঁচু স্কুল ঘর যা এখন আশ্রয় কেন্দ্র। চারদিকে থই থই ঘোলা জল। স্কুল ঘরের বারান্দায় শত শত মানুষ গাদাগাদি করে আছে। কারো ঘর ভেসে গেছে, তো কারো বা গবাদি পশু। বাতাসে পচা জলের গন্ধ। শ্রাবণী একটি ছোট টেবিল পেতে বসে আছে। তার পরনে সাধারণ সুতি শাড়ি, গলায় স্টেথোস্কোপ। তার সামনে আহত অসুস্থ মানুষের দীর্ঘ লাইন। ও ডাক্তার দিদি, আমার নাতনিটার গাজে পুইরা যাইতাছে গো জ্বরে, একটু ওরে দেখো না গো, একটু ওষুধ দাও না গো। আমার ঘর দুয়ার সব গাঙ্গে নিয়ে গেছে, অনকি নাতিটারেও নিব। মাসিমা, আপনি শান্ত হন, রতনের কিচ্ছু হবে না। আমি ওকে ওষুধ দিয়ে দিচ্ছি। এই নিন, এই ওষুধটা ওকে খাইয়ে দিবেন। আর দেখুন, ওকে একদম নোংরা জল খাওয়াবেন না। আমি যে বিশুদ্ধ জল ফুটিয়ে রেখেছি সেটাই দেবেন। জল? চারিদিকে তো শুধুই জল দিদি, কিন্তু খাওয়ার জল তো নাই গো। টিউবওয়েল গুলাও যে সব তলাইয়া গেছে গো। ও হ্যাঁ ডাক্তার দিদি, ও ওষুধ দিয়া কি হইব? পেটে যদি ভাত না থাকে ও ওষুধে কাম করবো? 3 দিন দইরা সিরা ভিজাইয়া খাইতাছি, ত্রাণ তো আহে না। শহরে থাকা মানুষ আমাকে বুঝলা গেছে। হারুন চাচা, ভেঙে পড়লে চলবে না। খবর পাঠানো হয়েছে, শহর থেকে খাবারের নৌকা আসছে গো। রাস্তাঘাট সব ডুবে গেছে বলেই তো একটু দেরি হচ্ছে। আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। এটা যে ধৈর্যের পরীক্ষা গো। ও হ্যাঁ ডাক্তার দিদি, ধৈর্য আর কত ধৈর্য ধরুন গো। গাং আমাগো শেষ কইরা দিল, এইবার আর আমাগো বাঁচার উপায় নাই। এই চরে আর মানুষ থাকবো না গো। মানুষ হার মানে না চাচা, জল সরে যাবে, আমরা আবার ঘর বাঁধবো। আপনারা শুধু মনোবল হারাবেন না। এমন সময় দূরে ইঞ্জিনের নৌকার শব্দ শোনা যায়। সবাই উৎসুক হয়ে তাকায়। একটি বড় নৌকা। নৌকা থেকে আদিত্য এবং তার দল এসেছে, সাথে বস্তা বস্তা শুকনো খাবার আর বিশুদ্ধ জলের জার। গফুর, সাবধান, চালের বস্তাগুলো যেন ভিজে না যায়। আগে শুকনো খাবার আর জল নামাও। মহিলা এবং শিশুদের আগে দাও। শ্রাবণী এগিয়ে আসে আর দেখতে পায় আদিত্যকে। এ কি আদিত্য, তুমি এখানে? শ্রাবণী, আমি জানতাম তুমি এখানেই থাকবে। খবর পেলাম চর চন্দনার অবস্থা সবচেয়ে খারাপ, তাই আমি আমার অফিসের টিম নিয়ে চলে এলাম। কিন্তু এই প্রবল স্রোতে তুমি নৌকা নিয়ে কি করে এলে? এটা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি তো জীবনে সবসময় থাকে, আর এখানে মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না। সেখানে আমি শহরে বসে কফি খাবো? এটা কি হয়? আগে বলো, তোমার এখানে পরিস্থিতি কি? খুব খারাপ আদিত্য, খুব খারাপ। ডায়রিয়া চারদিকে ছড়িয়ে পড়েছে। আমার ওষুধের স্টকও প্রায় শেষ। আর মানুষের মনের অবস্থা শরীরের চেয়ে আরো বেশি খারাপ। তারা তো তাদের বাঁচার আশা পর্যন্ত ছেড়ে দিয়েছে। ওষুধ আমি এনেছি, পর্যাপ্ত স্যালাইন আর অ্যান্টিবায়োটিক আছে। তবে আসল কাজ হলো এদের মনে সাহস জোগানো। চলো, কাজ শুরু করা যাক। রাতের বেলা বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। স্কুল ঘরের টিনের চাল ফুটো হয়ে জল পড়ছে। মানুষগুলো এক জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। হালকা হারিকেনের আলোয় পরিবেশটা ভুতুড়ে লাগছে। শ্রাবণী আর আদিত্য লোকগুলোকে সাহায্য করার চেষ্টা করছে। এই তিনটা পুরো আলগা হয়ে গেছে, বাতাসে উড়ে যেতে পারে। কিন্তু কি করব আদিত্য, এই ভাঙা টিনের চাল দিয়ে তো জল ঝরছে। কিন্তু কি করে কি করব সেটাই বুঝতে পারছি না। তুমি যদি কিছু করতে চাও সাবধানে করো কিন্তু। ও হ্যাঁ, শহরের বাবুরা আইসে তামাশা করতে। এই তুফানে কি সাল থাকবো? সব ভাঙ্গা পড়ব, মরণ আমাগো হইবই। চাচা, মরণ আসার আগেই যদি আমরা মরে যাই, তবে বেঁচে থাকার মানে কি? এই চাল আমি এমন ভাবে ঠিক করে দেব, এখন ঝড় এলেও এটা উড়বে না। বাবু, তুমি ইঞ্জিনিয়ার মানুষ, শহরের দালান বানাও। তুমি আমাগো মাটির ঘরের কষ্ট বুঝবা না। বন্যায় এই জল নামলে আমরা কই যাবো সেই খেয়াল রাখবা তোমরা। ভিটা তো সব কাদা হইয়া গেছে। চাচা, আমি ইঞ্জিনিয়ার বলেই বলছি, আপনাদের ঘর এবার আর মাটিতে হবে না। জল নামলে আমি আপনাদের শেখাবো কিভাবে ফ্লাড লেভেলের উপর ঘর তুলতে হয়। আমরা নতুন করে সব গড়বো। নতুন কইরা? আমাগো যে আর শক্তি নাই রে বাবা। আমার স্বামী এই গাঙ্গেই ভাইসা গেছিল, পোলাটাও গেল। আমি আর আমার নাতি কার আশায় বাঁচমু? মাসিমা, আমরা তো আছি। আদিত্য এসেছে,
ও আপনাদের ঘর বানিয়ে দেবে। আমি আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখবো। আমরা কেউ আপনাদের ছেড়ে যাব না। আদিত্য এবং শ্রাবণীর এই আশ্বাস ভরা কথা শুনে ভীত সন্ত্রস্ত মানুষগুলোর চোখে একটু ভরসা ফুটে ওঠে। পরদিন ভোরে বৃষ্টি থেমে যায়, কিন্তু জল কমেনি। শ্রাবণী বারান্দায় দাঁড়িয়ে উদাস মনে জলের দিকে তাকিয়ে আছে। আদিত্য তখনই তার পাশে এসে দাঁড়ায়। কি করছো শ্রাবণী? মনে হয় সারা রাত ঘুমাওনি। রতন এখন কেমন আছে? রতনের জ্বরটা কমেছে, কিন্তু কিছুটা দুর্বলতাটা কাটছেই না। আসলে অপুষ্টির সমস্যা তো, তাই আর কি। শ্রাবণী, একটা কথা বলবো? কলেজ জীবনে তোমাকে সব সময় দেখতাম লাইব্রেরিতে মুখ গুজে থাকতে। ভাবতাম এই মেয়েটি হয়তো শুধু ক্যারিয়ার নিয়ে ভাববে, কিন্তু আজ তোমাকে এই কাদা জলে এই মানুষগুলোর সেবা করতে দেখে আমার ধারণা বদলে গেল। বইয়ের পাতায় যা শিখেছি তা যদি মানুষের কাজেই না লাগাতে পারি, তবে সেই শিক্ষার দাম কি আদিত্য? আর তুমি তো বিদেশে চলে যেতে চেয়েছিলে, তো এখানে কি করছো এখনো? বিদেশে হয়তো আরাম আছে, কিন্তু শান্তি নেই। এই যে গতকাল রাতে হারুন চাচা যখন আমার হাতটা ধরে বলল, বাবা তুমি থাকাতে একটু নিশ্চিন্তে রাত পার করলাম, এই অনুভূতির কাছে বিদেশের সব সুখ তুচ্ছ। তখনই সেখানে একজন লোক এসে দাঁড়ায়। ভাইজান, সর্বনাশ হইয়া গেছে। স্কুলের পেছনে বাঁধটা ভাঙ্গা যাইতাছে। ওইটা ভাঙ্গা গেলে স্কুলের নিচতলার পিলার দইসা যাইবো। কি বাঁধ ভাঙছে? চলো এক্ষুনি। কি বাঁধ ভাঙছে? আদিত্য, আমি কি করব? তুমি বাচ্চাদের আর মহিলাদের নিরাপদ স্থানে রাখো, কেউ যেন নিচে না নামে। আমি গফুর আর গ্রামের যুবকদের নিয়ে যাচ্ছি। জলের তোড়ে মাটির বাঁধের একটা অংশ ভেঙে গেছে। আদিত্য, গফুর এবং হারুন গ্রামের কয়েকজন লোকের সাথে কোদাল আর বালির বস্তা নিয়ে লড়াই করছে। হারুন চাচা, ওই বস্তাগুলো সারিবদ্ধভাবে দিন, জল আটকাতেই হবে। ওরে তোরা জলদি কর। আদিত্য বাবা কইছে স্কুল বাসাইতে হইব, এই স্কুল আমাকে সেই আশ্রয়। ভাইজান, আপনি সরেন, আপনি কাদা মাখায়েন না। আরে রাখো তোমার কাদা, আগে বাঁধ বাঁচাও। আমার গায়ের কাদা ধুলে চলে যাবে, কিন্তু এই বাঁধ ভাঙলে আমরা কেউ বাঁচবো না। বেশ কিছুক্ষণ মরণপণ চেষ্টা করার পর তারা বাঁধটি আপাতত রক্ষা করতে সক্ষম হয়। বাঁধ ঠিক মতো দেওয়ার ফলে জলের পরিমাণটাও কমে যায় খানিকটা। সবাই ক্লান্ত হয়ে যায়। বাপরে, আজকে যা করলাম। আদিত্য বাবা, তুমি না থাকলে আমরা ভাইসা যাইতাম। আমি একা কিছু করিনি চাচা, আপনারা সবাই মিলে হাত লাগিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। এই একতাই আপনাদের শক্তি। বন্যায় ঘর ভাঙতে পারে, কিন্তু এই একতা ভাঙতে পারবে না। এরপর সবাই আবার আশ্রয় কেন্দ্রে ফিরে যায়। আদিত্য কাদা মেখে ফিরে আসে। আদিত্য, তোমার কি অবস্থা হয়েছে? কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত, কিন্তু বাঁধটা রক্ষা করতে পেরেছি। তুমি আজ যা করলে তাই গ্রামের মানুষ সারা জীবন মনে রাখবে। তুমি ওদের শুধু আশ্রয় দাওনি, ওদের লড়াই করতে শিখিয়েছো। আর তুমি যে রতনকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলে, তুমি ওদের শরীর বাঁচিয়েছো। আমি শুধু মাথার উপরে ছাদটা রক্ষা করেছি। আমরা আসলে একে অপরের পরিপূরক শ্রাবণী। ঠিক সেই মুহূর্তেই দুজনেই অনুভব করে তাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও গভীরে চলে গেছে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। জল পুরোপুরি নেমে গেছে। মাঠ এখন পলিমাটিতে উর্বর, কিন্তু ঘরবাড়ি সব ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। তবে পরিবেশটা আগের মতো শোকের নয়, কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আদিত্য একটি বড় নকশা খুলে গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছে। সবাই শুনুন, আমরা এবার আর আগের মতো এলোমেলো ঘর তুলবো না। আমরা গ্রামের মাটি কেটে ভিটেগুলো 3 ফুট উঁচু করব। আমি বাসার কংক্রিট দিয়ে এমন পিলারের নকশা করেছি যা কম খরচে হবে, কিন্তু বন্যায় ধসবে না। কিন্তু বাবা, টাকা পামু কই? আমাগো তো সব গেছে। চাচা, টাকার চিন্তা করতে হবে না। আমি আমার হাসপাতালের ফান্ড থেকে এবং আদিত্য অফিসের প্রজেক্ট থেকে আপনাদের জন্য সাহায্যের ব্যবস্থা আগে থেকেই করেছে। আর সরকার থেকেও আপনাদের জন্য সাহায্য আসবে, আপনারা শুধু শ্রম দেবেন। ও দিদি, তোমরা আমাগো লাইগা যা করলা, নিজের পেটের পোলা পাইনো সেইটা করে না। বিধা তোমাগো দুইজন রে ভালো রাখুক। মাসিমা, শুধু ঘর তুললেই হবে না। শ্রাবণী বলেছিল আপনাদের জন্য একটা স্থায়ী ক্লিনিকও বানাতে হবে, যাতে আর কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয়। এখন আমরা শুধু সবাই খেটে খুঁটে নতুন ঘরবাড়িগুলো তৈরি করতে হবে। আপনারা সবাই থাকবেন তো? হা, আমরা সবাই মিলাই খাটুম। আমরা নতুন গ্রাম বানামু।
এরপর 2 মাস পার হয়ে যায়। এখন গ্রামের রূপ বদলে গেছে। সারি সারি নতুন ঘর, সব উঁচুতে তৈরি। স্কুলের পাশে একটা ছোট পাকা ঘর, শ্রাবণী ক্লিনিক। আজ পূর্ণিমা, গ্রামের মানুষ বন্যার অন্ধকার ভুলে আজ আলোর উৎসব করছে। সবাই যার যার নতুন ঘরের সামনে আলো জ্বালিয়েছে। আদিত্য এবং শ্রাবণী, তারা দুজনেই ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছে। দেখো আদিত্য, 2 মাস আগে এই গ্রামটা শুধু হাহাকার ছিল, অথচ দেখো আজ কত আলো। ও, বন্যায় সব ধুয়ে নিয়ে যায় ঠিকই, কিন্তু পলি মাটিও রেখে যায়। সেই পলিতেই নতুন ফসল ফলে। এই মানুষগুলোই তাই, দুঃখের বন্যায় তাদের মনের ময়লা ধুয়ে গেছে। এখন তারা নতুন করে বাঁচতে শিখেছে। জানো, আমার না এখন শহরের হাসপাতালের কথা মনে পড়ে না। এই গ্রামের ধুলোবালি, এই মানুষগুলোর সরল হাসি, এটাই এখন আমার কাছে জীবন মনে হয়। তবে কি আমি ধরে নেব ডক্টর শ্রাবণী এখন থেকে পাকাপাকি ভাবে এই গ্রামেই থাকছেন? যদি ইঞ্জিনিয়ার আদিত্য এই গ্রামের পাহারাদার হয়ে থাকে, তবে ডাক্তার শ্রাবণীর কি সাধ্য আছে অন্য কোথাও যাওয়ার? বেশ, তো আজ থেকে এই গ্রামে শুরু হোক আমার আর তোমার নতুন জীবন। দেখছো বুড়ি, বন্যার পরে কেমন আলো ফুটলো। এই আলো আর নিভবো না রে, এইটা যে ভালোবাসার আলো। দেখবা, আমরা সব সময় এই ভালোবাসার আলোয় আলোকিত হইয়া থাকবো। আমাগো আর কোনো কষ্ট হইব না। আদিত্য আর শ্রাবণী যতদিন আমাগো পাশে থাকবো, আমরা সবাই অনেক ভালো থাকবো। এরপর পূর্ণিমার চাঁদের আলোয় আদিত্য আর শ্রাবণীর ছায়া দীর্ঘ হয়। তারা হাত ধরে নতুন গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।